দর্শক, সিওপিডি দিবসের উপলক্ষে ডক্টরস অন কলের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সিওপিডি, যার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা বাধাজনিত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগ। অনেকেই এই রোগ সম্পর্কে ধারণা রাখেন না, আবার কেউ কেউ হাঁপানি রোগ বলে চালিয়ে দেন। কিছুটা হাঁপানি রোগের মতো হলেও এর কারণ এবং লক্ষণ কিছুটা ভিন্ন। বিশ্বব্যাপী এই রোগের অবস্থা ভয়াবহ। যেসব কারণে মানুষ মারা যায় তার মধ্যে কিন্তু ৩ নম্বর অবস্থানে আছে এই রোগ। তাই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে। দিবসটির এইবারের প্রতিপাদ্য হচ্ছে ভালোভাবে বাঁচি সিওপিডিতে, সবাই সবখানে। সময়টা যেহেতু করোনা মহামারীর এবং এই ভাইরাস আমাদের শ্বাসযন্ত্রকেই আক্রান্ত করছে, তাই আজ আমাদের আলোচনায় আদ্যপান্ত থাকবে সিওপিডি নিয়ে। আর এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শেখ শাহিনুর হোসেন এবং আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ডাক্তার দেওয়ান আজমল হোসেন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। যেহেতু সিওপিডি নিয়ে কথা বলবো, আজ আমরা দেশের জন্য সিওপিডি একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা, যেমনটি আমরা বলছিলাম শুরুতেই, কারণ প্রাথমিক পর্যায়ে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে তিনি সিওপিডিতে আক্রান্ত। তাই শুরুতে এই সিওপিডি সম্পর্কে জানতে চাইবো এবং জানতে চাইবো যে এটি কি লাংসের একটি রোগ কিনা। আপনার কাছ থেকেই শুরু করতে চাই। ধন্যবাদ। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে সিওপিডি একটি ফুসফুসের রোগ, বাধাজনিত রোগ। আসলে সিওপিডিকে আমরা কখনো কখনো একটা গুচ্ছ রোগ হিসেবে ধরতে পারি, যার কারণে আমাদের শ্বাসনালীতে বাতাস আসা যাতে বাধা প্রদান করে। এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, যার ফলে একটা মানুষ অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কখনো কখনো কারোর ক্ষেত্রে কাশি তৈরি হচ্ছে। এটা কেন হয়? কারণ হচ্ছে সিওপিডিতে শ্বাসনালী পার্মানেন্টলি সংকুচিত হয়ে যায়। বিভিন্ন ইরিটেন্ট বা বিভিন্ন কারণের জন্য এই সংকোচনটা হয়ে থাকে। যেমন প্রধান কারণ একটা ধূমপানের কারণে হতে পারে, বায়ু দূষণের কারণে হতে পারে। এছাড়া কিছু কিছু মানুষের শ্বাসনালী অনেক সংবেদনশীল থাকে, সে কারণেও এই শ্বাসনালীগুলো সংকুচিত হতে পারে। এজিং প্রসেস আছে, অপুষ্টি আছে, সোশিও ইকোনমিক কন্ডিশন আছে। তো আমরা যদি এক কথায় বলি সিওপিডি রোগটা আসলে কি, এটাকে আমরা বলবো যে দীর্ঘমেয়াদী বাতাস চলাচলে বাধা সৃষ্টিকারী ফুসফুসের একটি রোগ। দীর্ঘমেয়াদী একটি রোগ এবং এটি আপনি গুচ্ছ রোগ বলছিলেন। যেহেতু গুচ্ছ রোগ বলছিলেন, আপনার কাছে আসতে চাই ডক্টর আজমল, যে সিওপিডিকে যে গুচ্ছ রোগ বলা হচ্ছে, এর ভেতরে 3টি রোগ একসাথে অথবা 2টি বা 3টি রোগ আলাদা করেও থাকতে পারে, যেমনটি আমরা জানি। এবং এর প্রথমটি হলো ক্রনিক ব্রঙ্কাইটিস বা দীর্ঘস্থায়ী শ্বাসনালীর প্রদাহ। এই ক্রনিক ব্রঙ্কাইটিস সম্বন্ধে একটু জানতে চাইবো, আপনার এই লক্ষণগুলো কি আসলে, আর এই সমস্যাগুলো আসলে কতটুকু প্রকট হয়ে দেখা দিতে পারে ক্রনিক ব্রঙ্কাইটিসের? ধন্যবাদ। আজকে এই সুন্দর সকালে ব্যস্ততার মাঝে যারা টিভি সেটের সামনে আছেন তাদেরকে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে যে প্রোগ্রাম, আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে ক্রনিক ব্রঙ্কাইটিস যেটা, এটা সিওপিডির একটা পার্ট। এটা ডেসক্রাইব করতে গেলে শেখ শাহিনুর স্যার যেটা বলেছেন আর কি, আপনি সিওপিডিটা সম্বন্ধে দু একটা কথা বলতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের দেশেও সিওপিডি কিন্তু মোস্টলি অকার্স ইন কেসেস অফ মেল, অলসো টু সাম এক্সটেন্ট ফিমেলদেরও হয়, আর এজ মোর দেন 40। আর একটা ক্রাইটেরিয়া আমরা দেখি যেখানে দ্যাট পেশেন্ট হ্যাভ এ হিস্ট্রি অফ স্মোকিং অলমোস্ট মোর দেন 20 প্যাক ইয়ার্স। এটা আমরা বলি যে একজন প্রতিদিন 20টা করে ধূমপান করে, 20 স্টিক্স, এবং 1 বছর পার হয়ে গিয়েছে, এটাকে বলা হয় 1 প্যাক ইয়ার। সো মেল পারসন, মে বি ফিমেল, হ্যাভ এ হিস্ট্রি অফ স্মোকিং মোর দেন 20 প্যাক ইয়ার্স। তখন পেশেন্ট যখন শ্বাসকষ্ট নিয়ে আসে, আমরা কিন্তু ডাউট করি যে ইট মে নট বি অ্যাজমা রাদার দেন সিওপিডি। তো সিওপিডি শুরুতেই ইউজুয়ালি পেশেন্ট অল্পতে হাঁপিয়ে যায়। এটা ইনিশিয়ালি ব্রেথলেসনেসটা শুরুতে হয়, তারপর কাশি হয়, তারপরে গিয়ে কফ হয়। কফ মিন্স যেটা আমরা ফেলি, কারণ সেই কফের কারণে ওই এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়। সো এই ক্রাইটেরিয়াগুলো যখন থাকে তখন আমরা তাকে সিওপিডিতে ফেলবো। ক্রনিক ব্রঙ্কাইটিস ইটস এ ভেরি স্পেসিফিক টার্ম। এটাকে আমাদের বইয়ে যেভাবে লিখেছে আর কি, বা আমরা যেভাবে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই, যে কাফ উইথ স্পুটাম মিন্স অ্যাটলিস্ট 2-4 চামচের পরিমাণ ঘন কফ তৈরি হয়
মোস্ট অফ দ্য ডেজ ইন 3 months, 3 consecutive months, পরপর 3 মাস, consecutive 2 years, মানে পরপর 2 বছর ওনার এই সমস্যা হচ্ছে, মোর দেন 3 months পরপর 3 মাস সমস্যা হচ্ছে, এবং তার অনেক কফ তৈরি হচ্ছে। এই 3টা ক্রাইটেরিয়া যিনি ফুলফিল করবেন, সাথে আগের যে কথাগুলো বললাম, তখন ওই পেশেন্টটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিসের মধ্যে মধ্যে ফেলেছি। এটার ট্রিটমেন্ট বা আরো যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে, কিন্তু এটার যে সেকেন্ড ফেজ আপনার কাছে ফিরতে চাই ডক্টর শাহিনুর হোসেন, আপনার কাছে জানতে হবে যে পালমোনারি এমফাইসিমা যে আরেকটি রোগ হিসেবে যেটা ধরা হয় সিওপিডি, সেই বিষয়ে একটু জানতে চাইবো যে এই পর্যায়ে যখন সিওপিডি রোগীরা পৌঁছায় তখন আসলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় এই রোগের ক্ষেত্রে এবং কতটা মানে জটিল হয়ে উঠতে পারে এই স্টেজটি? আচ্ছা, আমাদের ফুসফুসকে আমরা যদি শ্বাস প্রশ্বাসের এই রাস্তা যেটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শ্বাসনালীর সমস্যা, আর একটা ফুসফুসের ভিতরে অসংখ্য বায়ুথলি থাকে। বায়ুথলি, যেই বায়ুথলিতে আমাদের আসলে বাতাসের আদান প্রদান হয়ে থাকে। বাতাস থেকে আমরা অক্সিজেন শরীরের ভিতরে নিতে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড বের হতে থাকে। এমফাইসিমাটা ওরকমের রোগ, এটা যে বায়ুথলিতে সমস্যাটা তৈরি হয়, যাদের ক্রনিক এক্সপোজার টু স্মোকিং বা এনভায়রনমেন্টাল যে পলিউটেড ধোঁয়া বা আদার থিংস, যে ইরিটেন্টগুলো আছে, এগুলো যখন বায়ুথলিতে প্রবেশ করে তখন দেখা যায় যে ওইখানে ইনফ্লামেটরি প্রসিডিউর মানে প্রদাহজনিত সমস্যা তৈরি হতে থাকে এবং বায়ুথলির যে ওয়াল আছে, ওয়ালগুলোর অ্যাটাচমেন্ট নষ্ট হতে থাকে। ছোট ছোট বায়ুথলিগুলো একটা একটা ভেঙে ভেঙে বড় বড় বায়ুথলি তৈরি হয়, যার ফলে কি হচ্ছে, পুরো বুকটা ফুলে যাচ্ছে, একটা বড় একটা বেলুনের মতো, আমাদের ফুসফুসটা বড় একটা বেলুনের মতো হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি হচ্ছে গিয়ে ব্যারেল শেপ চেস্ট। মানে পুরো ফুসফুসটা আমাদের একটা ব্যারেলের মতো হয়ে গেছে, যার মধ্যে এই বায়ুথলি, ছোট ছোট বায়ুথলিগুলো ভেঙে বড় বায়ুথলি তৈরি হয়েছে। এতে সমস্যাটা আসলে কী হচ্ছে? সমস্যা হচ্ছে কি, আমরা প্রপারলি শ্বাস নিতে পারছি না, অক্সিজেন আমাদের শরীরে ঢোকাইতেও পারছি না, কার্বন ডাইঅক্সাইড বের করতে পারছি না। এটাকেই বলি আমরা পালমোনারি এমফাইসিমা। এটাতে সমস্যা কী হয়, রুগীদের সমস্যা কী হয়? রুগীরা প্রথমে নোটিস করে যে সে হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তার যে সমবয়সী একটা লোক ছিল, সমবয়সী একজন যে স্পিডে হাঁটছে, তার হাঁটাটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। মনে করেন আগে সে তার বাড়ি থেকে বাজারে যেত 10 মিনিটে, সেই হাঁটাটা স্লো হয়ে যাচ্ছে, এখন সে বাজারে যাইতে যাইতে 15 মিনিট লাগতেছে। এটা হচ্ছে প্রথম সিমটম নিয়ে তারা ডেভেলপ করে। আস্তে আস্তে এই শ্বাসকষ্টটা দেখা যায় যে নর্মাল বাসার কাজকাম করতে করতেও এই কাজগুলো হতে পারে, যেমন ইস্ত্রি করছে, কাপড় চোপড় কাচতেছে, অথবা আপনার টয়লেট পরিষ্কার করছে, ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, এই সমস্ত সময়ও তার শ্বাসকষ্ট হতে পারে। এটাই আর্লি মেইনলি হতে থাকে, এগুলো মেইন সিমটমস। তো পালমোনারি এমফাইসিমার কোনো এইজ আছে স্পেসিফিক যে এই এজে দেখা যায়? না, সিওপিডির সাথেই তো আসলে পালমোনারি এমফাইসিমা আসে। তো সাধারণত আমরা বলে থাকি 40 বছরের উপরেই সিওপিডি ডেভেলপ করে, কিন্তু জন্মগত কিছু ত্রুটি আছে। জন্মগত কিছু ত্রুটির জন্য, যেমন আলফা-1 একটা এনজাইম, আলফা-1 ডেফিসিয়েন্সি যাদের থাকে, তাদের কিন্তু 40 বছরের পূর্বেও সিওপিডি রোগ হতে পারে। কারণ তারও এমফাইসিমা ডেভেলপ করতে পারে। কেন? কারণ হচ্ছে আমাদের যে বায়ুথলির যে আমি যে বললাম, বায়ুথলির যে ওয়ালগুলো প্রোটেকশন দেয়, এটা এই আলফা-1 অ্যান্টিটিপসি প্রোটেকশন দেয়। আমাদের বায়ুথলিতে ধুলাবালি ঢুকতেছে, রোগ জীবাণু ঢুকতেছে, স্মোকিংয়ের ফলে ধোঁয়া ঢুকতেছে, বা আমরা চুলায় যে রান্না করছি এর ধোঁয়া ঢুকতেছে। এই ধোঁয়ার ফলে যে আপনার অ্যালভিওলাই, আমরা বায়ুথলি যেগুলো বললাম, বায়ুথলির ওয়াল যে ডিস্ট্রাকশন হচ্ছে, এই ডিস্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে আলফা-1 অ্যান্টিটিপসিন। তো এই যে আলফা-1 অ্যান্টিট্রিপসিন এনজাইমের কথা আপনি বলছেন, এটি জেনেটিক্যালি কারো ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে, অ্যাবসেন্ট অথবা কম থাকতে পারে, অ্যাক্টিভ না হতে পারে। কম থাকে তখন আসলে ওই রোগ জীবাণু বা ইরিটেন্টের সাথে এরা ফাইট করে পারে না, যার ফলে ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয়। এটি গেল গুচ্ছ রোগের একটি ভাগ। আপনার কাছে একটু আসতে চাই আজমল হোসেন, আপনার কাছে জানতে চাইব যে সিওপিডি যে আরেকটি কমন রোগ হলো সেটি হচ্ছে ক্রনিক অ্যাজমা বা হাঁপানি হিসেবেও আমরা বলে থাকি। এই ক্রনিক অ্যাজমা হলে অ্যাজমার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যাবে এবং অ্যাজমা কি পুরোপুরি নিরাময় সম্ভব কিনা? আচ্ছা, মানে সাধারণ মানুষের কাছে শ্বাসকষ্ট বলতে আসলে অ্যাজমাই বোঝায়। সিওপিডির ব্যাপারটা, বা আমি যখন বক্ষবিদ বিশেষজ্ঞ বা পড়ালেখা করি নেই, তখনও কিন্তু সিওপিডি সম্বন্ধে আমার স্পেসিফিক অত ধারণা ছিল না। শ্বাসকষ্ট মানে আমরা বলতাম অ্যাজমা।
তো অ্যাজমার আবার অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, যেমন অ্যাটোপিক অ্যাজমা আর পারসিস্টেন্ট অ্যাজমা। তো পারসিস্টেন্ট অ্যাজমাটাকে মানে যেটা অলওয়েজ কন্টিনিউ করছে, এটাকে আমরা মাইল্ড মডারেট সিভিয়ার বলি। তো সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা যেটা, যে অ্যাজমা পেশেন্ট নট সিওপিডি বাট অলমোস্ট সারা বছরই ওনার সিওপিডি রোগীদের মধ্যে কিছু শ্বাসকষ্ট হচ্ছে, ওনাদের ফুসফুসের একটা লেভেলে গিয়ে কিছু ডিস্ট্রাকশন হয়ে যায়। তো তখন ওনাদের যে প্রেজেন্টেশনটা এটা কিন্তু সিওপিডির মতোই হয়, বাট বেসিক্যালি দে আর নট দ্য অ্যাজমা পেশেন্ট, দে আর নট দ্য সিওপিডি পেশেন্ট, বাট ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা এরকম সিওপিডির মতো প্রেজেন্ট করতে পারে। এবং সেক্ষেত্রে যেহেতু অ্যাজমার কথা আসছে, আমরা কিন্তু দেখতেছি যে যেহেতু করোনা মহামারীর সময় চলছে, অ্যাজমা যারা পেশেন্ট আছেন আপনাদের, তাদের নিশ্চয়ই এই করোনার সংক্রমণ ঘটলে তাদের এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। আপনার কাছে জানতে চাইব। অ্যাজমা একটা ফুসফুসের যেহেতু রোগ, যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু এই করোনা হওয়ার সম্ভাবনা একটু বেড়েই যায়। কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে অ্যাজমা রোগীটা সবসময় তার অ্যাজমা প্রতিরোধকারী কিছু ওষুধ ব্যবহার করে, বাধাদানকারী কিছু ওষুধ ব্যবহার করে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেরয়েড ইনহেলার ফর্মে স্টেরয়েড ব্যবহার করার ফলে তার শরীরে একটু বডি ইমিউন সাপ্রেস থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি একটু কম থাকে। আর ভাইরাস, করোনা তো একটা ভাইরাস রোগ তাদের জন্য বেশি এফেক্ট করে বা তাদেরকেই বেশি সংক্রমিত করে যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সো ভাইরাস নিজেই আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। একই সাথে আমরা যে ইনহেলার ইউজ করছি, স্টেরয়েড কন্টেনিং যে ইনহেলারগুলো ইউজ করছি, তার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকছে, যার ফলে অ্যাজমা রোগীদের যদি করোনা হয় তাহলে তা ফুসফুসের ইনভলভমেন্ট অনেক বেড়ে যায় এবং অনেক জটিল আকার ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ফুসফুসের জন্য, ফুসফুসকে ভালো রাখার জন্য করোনা মহামারীর সময় আমাদের আসলে করণীয় কি? আমাদের কোনো শ্বাস প্রশ্বাসের কোনো কি এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ আছে যেটা করলে পরে আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বাড়তে পারে, যেমনটি ফুসফুস ভালো থাকবে? জি, সেক্ষেত্রে আমরা বলি যে যারা অ্যাজমা বা সিওপিডিতে আক্রান্ত তাদের প্রত্যেকেরই একটা লেভেল ঠিক করা আছে। যেরকম বললাম যে মাইল্ড মডারেট সিভিয়ার, বা সিওপিডিতে আমরা ওরকম বলি মাইল্ড মডারেট সিভিয়ার, ভেরি সিভিয়ার। তো ওনাদের প্রত্যেকের জন্য যেই ট্রিটমেন্টটা সেট আপ করা আছে, ওনারা আদ্যপ্রান্ত অবশ্যই এটাকে পুরোপুরি মানবেন। সেই সাথে ইন জেনারেল কিছু কথাবার্তা আমরা বলি, যেমন নির্মল বাতাসে সেবন, একটু ছাদে যান, একটু হাঁটাহাঁটি করেন, একটু শ্বাসের ব্যায়াম করেন, জানালার সামনে দাঁড়িয়ে বুক ভরে আপনি 5-7 মিনিট সকালবেলা নিঃশ্বাস নেন এবং ছাড়েন, বিকালবেলা আবার করেন। ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল ডায়েটের জন্য একটু আমাদের সুষম খাবারের মধ্যে থাকি। সেই সাথে স্বাস্থ্যবিধির যে সমস্ত সাধারণ নিয়মগুলো আছে সবার জন্য, এগুলো মেনে চললে অবশ্যই আমাদের অ্যাজমা বা সিওপিডি পেশেন্টদের করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে। এগুলো হলে কমবে। ডক্টর শাহিনুর, আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু করোনা মহামারীর কথা বলেই ফেললাম, আপনি বলছিলেন যে ভাইরাল ইনফেকশন হলে আপনার সিওপিডি রোগী যাদের, তাদের আসলে ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে এই ভাইরাল ইনফেকশন থেকে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে কিনা সিওপিডি রোগীদের? এবং আপনি আরেকটু বলবেন যে এই যে আমাদের দেখছি যে করোনায় যারা সিভিয়ারলি অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হচ্ছেন, তাদের আসলে অবস্থা খারাপ দিকে যেতে পারে কিনা? ডেফিনেটলি, কারণ সিওপিডি এমন একটা রোগ যেই রোগ ইটসেলফ শরীরের ইমিউনিটি কমিয়ে দেয়। 1, 2 নম্বর হচ্ছে যে সাধারণত এই রোগীগুলা যাদের এমফাইসিমাটাস ভ্যারাইটিস থাকে তারা ক্যাকেকটিক হয়ে যায়। ক্যাকেকটিক মানে অনেক শুকনা পাতলা হয়ে যায়। তাদের শরীরে বা রিকারেন্ট ইনফেকশন হতে থাকে। রিকারেন্ট ইনফেকশন হলো এই শরীরের লাং ইমিউনিটি কমতে থাকে। একই সাথে সিওপিডি রোগীগুলোও কিন্তু ইনহেলার ইউজ করে, স্টেরয়েড কন্টেনিং ইনহেলারও আমরা দিই, যার ফলে দেখেন এক সিওপিডি দুটো মেকানিজম, একটা হচ্ছে ইনহেলার ইনডিউস আর একটা হচ্ছে ডিজিজ ইনডিউস। ডিজিজের জন্য তার ইমিউনিটি কম থাকছে, ইনহেলারের জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকছে। এমন একটা দেহের কন্ডিশনে যদি আমাদের ভাইরাস দেহের মধ্যে প্রবেশ করে তাহলে তার ব্যাপকতা তো ডেফিনেটলি বেশি হবে। এবং আপনি একটু আগে বলছিলেন যে সিওপিডি রোগীর ট্রিটমেন্ট এবং অ্যাজমা রোগীর বা করোনা কোভিডের যে ট্রিটমেন্ট সেটি আলাদা হয়, টোটালি আলাদা। সিওপিডির একটা ডেফিনিটিভ গোল্ড গাইডলাইন আছে যে আমরা কি কি ট্রিটমেন্ট দিব সিওপিডির। সিওপিডির আসলে বেসিক ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে শ্বাসনালীকে প্রসারিত রাখা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট অফ সিওপিডি। সেই শ্বাসনালীকে আমাকে প্রসারিত রাখতে হবে যেন আমার বাতাসের আদান প্রদান ঠিক হয়। আর করোনার তো ট্রিটমেন্ট আপনারাও জানেন যে
স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখনও তৈরি হয়নি। এখনও পর্যন্ত আমরা 2-3টা ড্রাগের উপরে বেশি নির্ভরশীল। নাম্বার 1 একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু ড্রাগ, আমরা মানুষ চিন্তা করে না, কিন্তু অক্সিজেন কিন্তু ডেফিনেটলি ড্রাগ। তারপরে কিছু রক্ত তরল করার ওষুধ আমরা ইউজ করি, এটা একটা ইন্ডিকেশন আছে। আর 3 নম্বর হচ্ছে স্টেরয়েড। এই তিনটা ড্রাগ নিয়ে আসলে আমরা ফাইট দিয়ে যাচ্ছি। আর বাকি যে অ্যান্টিভাইরাল আছে, রেমডেসিভির আছে, তারপরে টসিলিজুমাব আপনার আছে, অনেক ড্রাগের কথা বলা হয়, কিন্তু আসলে এটার কোনো স্পেসিফিক কোনো ড্রাগ নেই। এই আলোচনায় আমরা আবারও আসবো, কিন্তু একটা বিরতিতে যাবার সময় হয়েছে আমাদের। দর্শক, সিওপিডি দিবস উপলক্ষে ডক্টরস অন কলের বিশেষ আয়োজন দেখছেন আপনারা। নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সিওপিডি দিবস উপলক্ষে ডক্টরস অন কলের বিশেষ আয়োজনে। আমাদের সাথে আজ আলোচনার জন্য আছেন ডাক্তার শেখ শাহিনুর হোসেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, এবং আছেন ডাক্তার দেওয়া নাজমুল হোসেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কার্যকরী সদস্য। আমরা সিওপিডির কেন হয় কি সেই বিষয়ে জানছিলাম, কিন্তু ফ্যাক্টরগুলো যেগুলো আমরা দেখেছি যে আমাদের দেশের প্রায় শতকরা 50% সিওপিডি রোগী জানেন না যে তিনি এই রোগে ভুগছেন। তাই যে রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করছে সিওপিডি হওয়ার পেছনে, সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। জানতে চাই যে সিওপিডির প্রথম কারণ হিসেবে ধরা হয় স্মোকিংকে। তার মানে দাঁড়ালো ধূমপায়ী যারা আছেন তারা সবাই কি সিওপিডিতে আক্রান্ত হিসেবে ধরে নিতে পারেন কিনা, আপনার সাথে শুরু করতে চাই। ধন্যবাদ। সিওপিডির মূল কারণ হিসেবে সারা পৃথিবীতেই স্মোকিংকে দায়ী করা হয়। তবে সব স্মোকারই যে সিওপিডি ডেভেলপ করবেন এরকম না, কারণ এটার সাথে সাথে তার জেনেটিক কিছু ইনফ্লুয়েন্স আছে, নিউট্রিশনাল স্ট্যাটাস, অকুপেশনাল কন্ডিশন, লিভিং স্ট্যাটাস, এনভায়রনমেন্টাল পলিউশনের দ্বারা উনি কতখানি আক্রান্ত হচ্ছেন, এই সবগুলোই আলটিমেটলি কিছুটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে আপনি এক কথায় বলা যায় যে সিওপিডি মূল কারণ হচ্ছে টোবাকো স্মোকিং, or if someone inhales smoke some different ways। যেমন ধরেন আমাদের গ্রামাঞ্চলে আমাদের মা খালারা ছোট্ট রান্নাঘরে রান্না করছেন বছরের পর বছর লাকড়ির চুলায়, যেখানে প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে, সেই ধোঁয়া ওনারা ইনহেল করছেন, ওটা বেরোয়ার যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, তারাও কিন্তু ইন দ্য লং টার্ম ঠিক সিওপিডি রোগের মতোই আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। যদিও আপনারা আলোচনার শুরুতে বলছিলেন, স্যার আপনার কাছে আসতে চাই, যে মেয়েদের তুলনায় ছেলেদের সংক্রমণের সংখ্যা বেশি সিওপিডি হওয়ার, কিন্তু ওই যে গ্রামাঞ্চলে যেসব মহিলারা জ্বালানি ব্যবহার করছেন তারা কিন্তু নিজের অজান্তেই নিজেদেরকে এই রিস্কে ফেলে দিচ্ছেন। জি, আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে এর প্যাথোলজিটা কি। সিওপিডি হলে ধোঁয়ার সাথে সম্পর্কটা কি, কেন মহিলাদের হচ্ছে। আমাদের যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর ভিতরে আমাদের সিলিয়া, একদম আমরা সিলিয়া মানে একটা পাতলা একটা সুতার মতো একটা অঙ্গ আছে। এই সিলিয়াগুলো কি করে, আমরা যে বাতাস থেকে যে ধুলাবালি নিই বা রোগ জীবাণুগুলো নিই, এই সিলিয়ার এই ধুলাবালিগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেয়, যার ফলে আমাদের ফুসফুস ইনফেক্টেডও হয় না, আমরা স্বাস্থ্যবান থাকতে পারি, ফুসফুস ভালো থাকতে পারে। এখন যখন একটা লোক সিগারেট খায় বা একটা মহিলা যখন কাঠের লাকড়ির চুলায় রান্না করে বা অনেকে আছে গোবরের দিয়ে রান্না করে, তখন প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়া তার শ্বাসনালীতে ঢুকে। মেকানিজম অনেকটা একই রকম। সিগারেট খাইলেও যে ধোঁয়া যাইতেছে, আপনার কাঠের চুলায় রান্না করলেও একই ধোঁয়া যাইতেছে। এই ধোঁয়া যখন শ্বাসনালীতে প্রবেশ করে, তখন এই ধোঁয়া শ্বাসনালীর প্রত্যেকটা যে কোষ আছে এই কোষগুলোকে স্টিমুলেট করে দেয়। এই কোষগুলো আরও বাড়তে থাকে, যেখান থেকে আমাদের মিউকাস সিক্রেশন হতে থাকে, আমরা বলি হাইপারট্রফি বলি। একই সাথে এই যে সিলিয়া ছিল, সিলিয়া যে মানে আমরা যে ঘর যেরকম ঝাড় দিই, সিলিয়া কিন্তু আমাদের শ্বাসনালীকে ঝাড়তে থাকে, মানে এই সিলিয়াগুলো কার্যকারিতা নষ্ট করে দেয় এই ধোঁয়া। সেটা সিগারেটের ধোঁয়া হোক আর কাঠের ধোঁয়া হোক, এই সিলিয়াগুলো যখন নষ্ট হয়ে যায়, আর একই সাথে আমাদের এখানে শ্বাসনালীতে কিছু গবলেট সেল থাকে যেখান থেকে মিউকাস সিক্রেশন হয়, এই গবলেট সেলগুলোর সংখ্যাও বেড়ে যায় এবং এগুলো ফুলে ফেপে ওঠে, যার ফলে কি হয়, অনেক মিউকাস সিক্রেশন হয় এবং এভাবেই আস্তে আস্তে শ্বাসনালীগুলো চিকন হতে থাকে, সংকুচিত হতে থাকে। এই পর্যায়ে আমি একটু আপনার সাথে এই বিষয়ে একটু অ্যাড করতে চাই যে যারা যেসব মহিলা গ্রামাঞ্চলে পান দিয়ে জর্দা দিয়ে খাচ্ছেন, তারা কি এই ঝুঁকির মধ্যে অবশ্যই একই রকমই কাজ করে।
পান জর্দা, আমরা অনেকে গুল খাই, অনেকে যে গুল ইউজ করে, তাদেরও সিওপিডি একই প্রসিডিউরে হতে থাকে। স্যার একটু বলবেন আপনি আর কাছে আরেকটা যে বিষয়ে ধূমপানের কথায় আমি জানতে চাচ্ছিলাম, ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে খুব ব্যবহৃত হচ্ছে ভ্যাপ বা ইলেকট্রনিক ভ্যাপ। এর মধ্যে ভ্যাপ নিয়ে বিতর্ক আছে, কেননা নিকোটিনের পরিমাণ বলা হয়ে থাকে যে এর মধ্যে বেশি। তাহলে এটা কি প্রযুক্তির মোড়কে লুকানো বিষ বলতে পারি কিনা আমরা? আসলে ঘটনা একই। আমি তো ধোয়ার কথাই আসলাম, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে এতে নিকোটিন বেশি, কেউ বলে নিকোটিন নাই। কিন্তু অনেক পেপারস বা অনেক জার্নাল বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে এখানে নিকোটিন বেশি আছে। শুধু নিকোটিনের বিষয় না, এখানে কিন্তু আপনার ধোঁয়াটা অনেক বেশি তৈরি হয়। এত বেশি ধোঁয়া যখন তৈরি হয়, ওটা যখন শ্বাসনালীতে যায়, শ্বাসনালীর সে সিলিয়াগুলোকে সে এফেক্ট করবেই। সে তার সেলগুলোকে, যে গবলেট সেল বা অন্য মিউকাস সিক্রেটিং সেল যেগুলো আছে, সবগুলোতে সে এফেক্ট করবে। এবং পরিবর্তন একই রকম। সিগারেট খেলে বা কাঠের চুলায় রান্না করলে যে ধোঁয়া, বা আপনার ভ্যাপার নিল, একই ধোঁয়া, একই প্রবলেম। তার মানে এখন যারা ইভেপ খাচ্ছেন তাদেরকে এখন একটু সতর্কতা পালন করা উচিত। আজমল হোসেন, আপনার কাছে একটু আসতে চাইব এই পর্যায়ে যে আরেকটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয় যারা অপুষ্টিতে ভুগছেন, যাদের আর্থসামাজিক অবস্থা খারাপ, তারাই কিন্তু আমরা জানি যে অপুষ্টিতে বেশি ভোগেন। অপুষ্টির সাথে কিভাবে এই সিওপিডি যুক্ত? অপুষ্টির সাথে সিওপিডির অবশ্যই সম্পর্ক আছে, তবে ধোঁয়া বা এনভায়রনমেন্টাল পলিউশন অথবা অন্য যে কোনো প্রফেশন থেকে ধোঁয়া আসার যে ব্যাপারটা অত বেশি না। তারপরে ধরেন যখন সিওপিডি তৈরি হয়ে যায় কারো বডিতে, তখন বা সিওপিডির যে আপনার ইয়েগুলা যখন নাকি ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসামা লেট স্টেজে চলে যায়, তখন কিন্তু পেশেন্টের টু সাম এক্সটেন্ট হার্ট ফেলিওর ডেভেলপ করে। তখন পেশেন্টের এমনিই খাওয়ার রুচি কমে যায়, মানে আমাদের ইন্টেস্টাইনগুলোর অ্যাবজর্পশনের ক্ষমতা কমে যায়, পেশেন্টের রুচি কমে যায়, পেশেন্ট ক্যাকেকটিক, যেটা শাহিনুর স্যার বললেন, ক্যাকেকটিক হয়ে যায়। তো সেই সাথে যদি পেশেন্ট আগে থেকেই তার পুষ্টিহীনতার সমস্যা থাকে, তাহলে এই স্টেজগুলোতে এসে রোগী একজন সুস্থবান মানুষের যতখানি ক্ষতিগ্রস্ত হবেন, অপুষ্টিতে যারা ভুগছেন তাদের সমস্যার পরিমাণ আরও বেশি হবে। তারপর নিউট্রিশনাল স্ট্যাটাসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্যার আমি একটু যোগ করতে চাই, আমাদের আজমল ভাইয়ের সাথে আরেকটা কথা যোগ করতে চাই। যারা আসলে অপুষ্টিতে ভোগা মানে কি, যারা লিন অ্যান্ড থিন পারসন, তার কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতা সবসময় বেশি, কারণ তার বডির ইমিউন সিস্টেম ডেভেলপ থাকে না। আমাদের সিওপিডি ডেভেলপ করার জন্য ইনফেকশন কিন্তু একটা ফ্যাক্টর, রিকারেন্ট ইনফেকশন। যখন একটা অপুষ্টিকর একটা মানুষ বারবার ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে বা ভাইরাল ইনফেকশন হচ্ছে, প্রতিবার ইনফেকশনে কিন্তু আমাদের ফুসফুসের কিছু না কিছু ইনজুরি হচ্ছে, যেটাকে রিকারেন্ট যখন ইনজুরি হতে থাকে, হতে হতে একটা পর্যায়ে যে সিওপিডি ডেভেলপ করে। তাহলে স্যার যারা ক্যান্সার পেশেন্ট আছেন তারাও তো ইমিউনোসাপ্রেন্ট হন, তাদের ক্ষেত্রে সিওপিডি হলে পরে কি তাদের কি ধরনের তাদের আরো বেশি জটিল অবস্থা তৈরি হয়, কারণ ক্যান্সার নিজেই কিছু সিমটম নিয়ে ডেভেলপ করে। আর ইউজুয়ালি সিওপিডি রোগীদের ক্যান্সারের প্রবণতা অনেক বেশি থাকে, কারণ ক্যান্সার হওয়ারও একটা, যারা লাং ক্যান্সার স্পেশালি আমরা যেটা বলি, লাং ক্যান্সারের কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে ধূমপান। সো এক ধূমপান সিওপিডি করছে, যেখানে তার শ্বাসকষ্ট হচ্ছে, আরেক ধূমপান ক্যান্সার করছে। সেই ক্যান্সার রোগী যখন ফুসফুসে ক্যান্সার হচ্ছে, সেখানেও তার বুকের ব্যথা, শ্বাসকষ্ট সব কিছু নিয়ে। তার মানে কি, একটা লোকের মধ্যে যখন এক ধূমপান দিয়ে শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে এবং লাং ক্যান্সার হচ্ছে, তাহলে দুইটা শ্বাসকষ্ট একসাথে যুক্ত হচ্ছে, তারপরে তার সিমটমটা আরও বেড়ে যাচ্ছে। আর কিছু রোগী যে এরকম থাকে না, যারা জন্মগতভাবে ফুসফুসের ঠিকমতো গড়ে ওঠে না, তাদের ক্ষেত্রে আসলে কি বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা তৈরি হতে পারে বা সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি তাদের মধ্যে থাকতে পারে? এটা শুধুমাত্র আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম, শেখ শাহিন স্যার যেটা বলেছেন যে অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি, যেটা নাকি আমাদের ফুসফুসের বায়ুথলির ওয়ালগুলোকে প্রোটেক্ট করে রাখে। তো এই এনজাইম ডেফিসিয়েন্সি যাদের হয়, তাদের ওই স্ট্রাকচারটা খুব দ্রুতই ভেঙে যায় এবং ফুসফুসের এই বায়ুথলিগুলো ভেঙে তখন বড় একটা বায়ুকুঠুরি, যেটাকে আমরা বুলা বলি, এটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট তো হতেই থাকে, এবং বুলা হয়ে গেলে তখন ফুসফুসের ওই অংশটা কিন্তু আপনার সক্রিয় যে রেসপিরেটরি এক্সচেঞ্জ, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারে না। তো সেই ক্ষেত্রে আলফা 1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি যাদের আছে জন্মগতভাবে, তাদের সিওপিডি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এবং তাদের কষ্টটা কিন্তু আরও অনেক বেশি, এবং এটা কম বয়সেই হতে পারে। ইন্টারেস্টিং হলো সেটা আমরা যেটা বলছি যে সিওপিডি অ্যাটলিস্ট অ্যাবাভ 40 বা এখন যেটা বলা হচ্ছে আফটার 30, কিন্তু সে একটা সিওপিডির মতো ফিচার একটা আলফা 1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি যাদের আছে 10-15 বছর বয়সও তার তৈরি হতে পারে।
তাহলে আমরা তো এই ফ্যাক্টরসগুলো জেনে নিলাম, এখন আমাদের জানতে হবে ট্রিটমেন্ট বা ভালো থাকার উপায় কি, কিন্তু একটা বিরতি থেকে এসে আমরা এই বিষয়ে জানবো। দর্শক, সিওপিডি দিবস উপলক্ষে ডক্টরস ডট কলের বিশেষ আয়োজন নিয়ে সমূহ একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি সিওপিডি দিবস উপলক্ষে ডক্টরস অন কলের বিশেষ আয়োজনে। আমাদের সাথে আলোচনায় আছেন ডক্টর শেখ শাহিনুর হোসেন এবং আছেন ডক্টর দেওয়ান আজমল হোসেন। আজমল হোসেন, আপনার কাছেই শুরু করতে চাইবো একটা বিষয় নিয়ে, যেটা আমরা ট্রিটমেন্টের কথায় যদি আসি বা আমরা যদি সিওপিডির পেশেন্টদের ভালো রাখার বিষয়ে আসি, তাহলে প্রথমেই তো আসে ফুসফুসকে ভালো রাখা। সেক্ষেত্রে আসলে সিওপিডি পেশেন্টরা ফুসফুস ভালো রাখতে গেলে কি কি করতে পারেন বা অ্যাক্টিভ রাখতে গেলে কি কি ধরনের কাজ করতে ধন্যবাদ। পারেন? এখানে আসলে একদম শুরু থেকেই আসতে হবে যে রিস্ক ফ্যাক্টরগুলো যে আমরা আলোচনা করেছি, স্পেশালি টোবাকো স্মোকিং, এক্সপোজার টু স্মোক বাই ডিফারেন্ট ওয়েজ, এটা এক নম্বরে এটাকে থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বরে আমরা বলি যে ভ্যাকসিনেশন। এখন আপনার যারা সিওপিডি পেশেন্ট তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সিজনাল ফ্লু অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা দুটো ভ্যাকসিন নিতে বলি, ওয়ান অ্যাগেনস্ট দ্য নিউমোনিয়া নিউমোকক্কাল ভ্যাকসিন, অ্যানাদার ইজ সিজনাল ফ্লু ভ্যাকসিন। এবং 3 নম্বরে যখন আপনি আসবেন ট্রিটমেন্টে, তখন আমরা ওষুধের মধ্যে ড্রাগে, বা তার আগে বলা যায় যে আসলে ট্রিটমেন্টকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। ওয়ান ইজ দ্য ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড ইজ দ্য নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে আমরা যে রিহ্যাবের বিষয়গুলো চলে আসে, আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ব্রঙ্কোডাইলেটরটাই এক নাম্বার ধরা হয়। যখন আমরা যখন অ্যাজমা সিওপিডি দুটাকে একসাথে আলোচনা করি, তখন আমরা যখন বলি যে অ্যাজমা ইজ এ ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, সো দি ড্রাগ অফ চয়েস ইজ এ স্টেরয়েড, and COPD is a obstructive airway disease, so the drug of choice is bronchodilators, মানে শ্বাসনালীকে প্রসারিত রাখবে এই ধরনের ইনহেলার যেগুলো আছে, এই ইনহেলারগুলোই আমরা মোস্টলি সিওপিডিতে ইউজ করি। ইনহেলারের কথা যখন আসলো, আপনার কাছে একটু শাহিনুর হোসেন জানতে চাইবো যে ইনহেলার ব্যবহারের কোনো নির্দিষ্ট নিয়ম বা কতক্ষণ পরপর ইনহেলার ব্যবহার করা যায়, এই ধরনের কিছু নিয়ম নিশ্চয়ই আছে, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে রোগীরা এসে বলে স্যার আমি ইনহেলার ব্যবহার করি, আসলে ব্যবহার করতে পারে কি না এটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। ইনহেলার ব্যবহার করার ডেফিনিট কিছু ওয়ে আছে। আমাদের ডাক্তারদেরই দায়িত্ব রোগীদেরকে এই ইনহেলার কীভাবে নিতে হয় সেটা শিখিয়ে দেওয়া। আচ্ছা, প্রথমে আমরা ইনহেলারটা প্যাকেট থেকে বের করে তার মুখটা খুলতে হবে, খুলে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে সোজা হয়ে বসতে হবে বা দাঁড়িয়ে নিয়ে বা সোজা হয়ে বসে মুখটা একটু উঁচু করে শ্বাসটা ছেড়ে দিতে হবে। শ্বাসটা ছেড়ে দিয়ে আমার ইনহেলারের মাউথপিসটা 2 দাঁতের মাঝখানে শক্ত করে এঁটে ধরতে হবে, যেন কোনো জায়গাতে ইনহেলারের যে গ্যাস এটা বের না হতে পারে। এরপরে পরিপূর্ণভাবে শ্বাস ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমরা শ্বাস টানতে থাকব এবং যখন শ্বাসটা টানতে থাকবো ঠিক এই টাইমেই আমি ইনহেলারে চাপ দিব, দিলে যে গ্যাসটা বের হবে ওইটা আমার শ্বাসনালী দিয়ে ভিতরে ঢুকে যাবে। এবং সম্ভব হলে শ্বাস টানার পরে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, দমটাকে ধরে রাখা, আমরা বলি দমটা ধরে রাখেন। 10 মিনিট যদি 10 সেকেন্ড যদি দমটা ধরে রাখে, তাহলে এই ইনহেলারের ওষুধগুলো ফুসফুসের সব জায়গায় ভালো মতো ডিফিউজ হবে। আপনি যদি ইনহেলার নিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, তাহলে তো ওষুধ ঢোকার আগেই বের হয়ে গেল, আসলে কার্যকারিতা ঠিকমতো হবে না। এইভাবেই আসলে ইনহেলার নেওয়া উচিত। তারপরে শ্বাস ছাড়া, ইনহেলার দিয়ে যখন শ্বাস নিলাম, ছাড়ার সময় আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন। আচ্ছা, আপনি শ্বাস নাক দিয়েও ছাড়তে পারেন, অনেকে বলে স্যার নিয়ে শ্বাস ছাড়বো কোন দিকে। আচ্ছা, আপনি শ্বাস নেওয়ার পরে আপনি ইনহেলারটা মুখ থেকে বের করে ফেলেন, বের করে নাক দিয়ে বা মুখ দিয়ে সব জায়গাতে শ্বাস ছাড়তে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু নেওয়ার সময় এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট এবং দমটা যে ধরে রাখা এটা খুব ইম্পর্টেন্ট। জি, একটু বলবেন না ডক্টর আজমল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে এই যে বলছি শ্বাস প্রশ্বাসের কিছু এক্সারসাইজের কথা, সেগুলো এখন যেহেতু করোনার সময় চলছে, আপনারা ডাক্তাররা নিশ্চয়ই রোগীদেরকে বলে থাকেন যে ব্রিদিং এক্সারসাইজ, এইটা ব্রিদিং এক্সারসাইজ নিয়ে একটু জানতে চাইবো আপনাকে, ওই এক্সারসাইজগুলো আসলে কি? ধন্যবাদ। আসলে ব্রিদিং এক্সারসাইজ একটা অনেক ব্রড স্পেকট্রামের কথা, তবে আমি খুব সংক্ষেপে যেটা বলবো যে আমরা যে শ্বাস নেই তাতে কিন্তু শুধুমাত্র যে আমাদের ফুসফুস পার্টিসিপেট করছে তা না, আমাদের যে চেস্ট ওয়াল বা থোরাসিক কেজ যেটা, এটারও কিন্তু একটা সক্রিয় ভূমিকা আছে। আমরা যখন শ্বাস নিই তখন আমাদের চেস্ট ওয়ালের মধ্যে 2টা মুভমেন্ট হয়, ওয়ান ইজ আমরা বলি যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, ওয়ান ইজ দ্য বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, যেটা কিন্তু ফুসফুস করে না, এটা করছে আমার যে চেস্ট ওয়ালের রিবস, আমার মাসেলগুলা।
সো যখন সিওপিডিতে বলেন যে আমরা বলছি যে আমার ফুসফুস দুর্বল হয়ে পড়েছে, বাট আমি যদি ব্যায়াম পেশেন্টকে রিহেবের মাধ্যমে কিছু এক্সারসাইজ শিখিয়ে তার ফুসফুসের এই মাসেলগুলোকে এবং রিপসের মুভমেন্টগুলোকে ইজি করতে পারি, তাহলে কিন্তু শ্বাস নেওয়াটা অনেক ইজিয়ার হয়ে যায়। মানে আমার এন্ড স্টেজ সিওপিডির পেশেন্ট যে নাকি ধরেন চেয়ার থেকে উঠে ওয়াশরুমে যাবে, বাট তাকে ইনহেলার নিতে হচ্ছে, এমন একটা পেশেন্টকে যদি আমি পরিপূর্ণ রিহেবের মধ্যে নিয়ে আসতে পারি, তাকে শ্বাসের ব্যায়ামগুলো শিখিয়ে দিতে পারি, তখন তার শ্বাস নেওয়াটা ইজি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেকনিক আছে, তবে সাধারণত যে ব্রিদিং এক্সারসাইজ, যেটা মানে একটা নির্মল বাতাসের সামনে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস নেওয়া, একটু কিছু ব্রিস্ক ওয়াকিং বলি আমরা, কিছু সময় হাঁটা, তারপরে ধরেন আমরা ট্রেডমিলের মধ্যে যেভাবে হাঁটি এভাবে ধরে ধরে ধীরে ধীরে হাঁটা, বা টোটাল বডির বিভিন্ন মাসেলের যে মুভমেন্টগুলোকে যদি করা যায় এবং মাসেলগুলোকে স্ট্রেন্থেনিং করা যায়, তবে টোটাল সামগ্রিকভাবে ব্রিদিংয়ের উপরে একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে এবং তার শ্বাস নেওয়াটা অনেকখানি ইজি হয়ে যায়। তাহলে নিয়মিত হাঁটাচলা করা বা একটা শারীরিক একটা ব্যায়ামের মধ্যে থাকাও কিন্তু সিওপিডি পেশেন্টের জন্য ভালো। ডক্টর শাহিনুর হোসেন, আপনি একটু বলবেন যে ওবেসিটির সাথে সিওপিডির কোনো রিলেশন আছে কিনা? যাদের ওজন বেশি তাদের আসলে কোনো ধরনের ক্রিটিক্যাল সমস্যা হয় কিনা? অবেসিটির সাথে ডেফিনেটলি সিওপিডি একটা রিলেশন আছে। অবেসিটি পেশেন্টগুলো এমনি শ্বাসকষ্টে ভোগে। যার যত বেশি অবেস তারা দেখবেন যে হাঁটতে তাদের কষ্ট হচ্ছে। সো দ্যাট এক্সারশন, অবেসিটি পেশেন্টের প্রধান একটা সমস্যায় থেকে এক্সারশন, সিঁড়ি দিয়ে উঠতে গেলেই কষ্ট হচ্ছে, হাঁটতে গেলেই কষ্ট হচ্ছে। আবার দেখেন সিওপিডি রোগেরও কিন্তু একই সমস্যা, হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কষ্ট হচ্ছে, একটু খেলাধুলা করতে বা তাড়াতাড়ি যে রিক্সায় উঠতে কষ্ট হচ্ছে। তাহলে এখানে কিন্তু ডুয়েল অ্যাকশন, সিওপিডি ইটসেলফ শ্বাসকষ্ট বাড়িয়ে দিচ্ছে, অবেসিটি ইটসেলফও শ্বাসকষ্ট বাড়িয়ে, দুইটা শ্বাসকষ্ট যখন এক হয়ে যাচ্ছে তখন কিন্তু ডবল শ্বাসকষ্ট হচ্ছে। একই সাথে তাই নয়, যখন আমাদের চেস্ট ওয়ালে মাসেল বেশি হয়ে যায় বা চেস্ট ওয়ালে অবেস হয়ে যায়, তখন আমাদের ফুসফুসটা অনেকটা রেস্ট্রিকটিভ প্যাটার্ন ইউজ করে। মানে আমি শ্বাস নেওয়ার জন্য আমার ফুসফুসকে যতটুকু প্রসারিত করতে চাই, আমার ফুসফুস তত প্রসারিত হচ্ছে না। আচ্ছা, তার জন্যও কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে দেখেন কতগুলো মেকানিজমের শ্বাসকষ্ট হচ্ছে। সো অবেসিটি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। অবেসিটি যেভাবে হোক ম্যানেজ করতে হবে। অবেসিটি ম্যানেজ করার সেটা আলাদা ইস্যু আছেই। এই জন্যই অবেসিটি একটা অনেক বড় একটা রোল প্লে করে সিওপিডি, যেটার সাথে আসলে অন্যান্য অনেক রোগ জড়িত হয়। জড়িত আছে, আপনার কাছে একটু জানতে চাইবো ডক্টর শাহিনুর হোসেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আপনি 2007 থেকে এখানে লাং ফাউন্ডেশনের যাত্রা শুরু, তার মানে প্রায় দীর্ঘ 13 বছরের যাত্রা। এই সিওপিডির পেশেন্টদেরকে সচেতনতা বাড়ানোর জন্য আসলে লাং ফাউন্ডেশন কি কি ধরনের কাজ করে যাচ্ছে? আচ্ছা, বাংলাদেশ লাং ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে বড় একটি ফুসফুসের সংগঠন, যেখানে বাংলাদেশের অনেক বড় বড় চিকিৎসক, বড় বড় আমাদের স্যাররা রয়েছেন এবং একঝাঁক তরুণ চিকিৎসক, উদীয়মান তরুণ চিকিৎসক আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আসলে শুধু সিওপিডি নিয়েই আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ফুসফুসের সুরক্ষা। কীভাবে ফুসফুসকে সুরক্ষা করা যায় তার জন্যে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের স্যাররা সহ আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করছি, সরকারের সাথে কোলাবোরেশনের সাথে করছি, সেভ দ্য চিলড্রেনের সাথে করছি। এই করোনাকালীন সময়ে বাংলাদেশ লাং ফাউন্ডেশনে বসে নেই, আমরা করোনার সেবা দেওয়ার জন্য আমরা ডাক্তারদের ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। অলরেডি এটা বাংলাদেশ সরকার এবং সেভ দ্য চিলড্রেনের কোলাবোরেশনে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। শুধু ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষাই করছি না, আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের বায়ু দূষণের উপরে। বায়ু দূষণ রোধ করার জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন এখনও চলছে, আমরা সেজন্য কাজ করে যাচ্ছি। এবং সর্বশেষে মানবতার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানবতার জন্য কি কাজ করছি? এই যে আমাদের যখন করোনা আসার সময় দেখলেন যে লকডাউন হলো, অনেক গরিব মানুষ খেতে পারিনি, আমরা কিন্তু বসেছিলাম না। আমরা লাং ফাউন্ডেশনের মাধ্যমে গরিব রোগীদের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে এবং ঢাকা শহরেও তাদের মধ্যে খাবার বিতরণ করেছি। কখনো কখনো শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। এবং এই প্রোগ্রামটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না। আজকে লাং ফাউন্ডেশনের জন্য আমরা আজকে সিওপিডি দিবস উপলক্ষে আমরা যে পোস্টার তৈরি করেছি একটা এই স্বাস্থ্য সচেতনতার জন্য ফুসফুস, এইটা
আজকে উপজেলা লেভেল পর্যন্ত আছে। আপনি যদি উপজেলা লেভেলে যান, কোনো হসপিটালে যান, যে দেখবেন যে ওখানেও লাং ফাউন্ডেশন একটা পোস্টার আছে যে ফুসফুসকে সচেতন করার জন্য। আমরা সেই প্রত্যাশাই করব যে লাং ফাউন্ডেশন তাদের এই মানব সেবামূলক কাজ চালিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ শাহিনুর হোসেন এবং শেখ দেওয়ান আজমল হোসেন, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আর এই ছিল সিওপিডি দিবস উপলক্ষে ডক্টরস অন কলের বিশেষ আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।